প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব প্রেগনেন্সি উইথ ডায়াবেটিস বা গর্ভবতী মায়েদের ডায়াবেটিস এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গাইনি অ্যান্ড অবস বিভাগের অধ্যাপক ডক্টর নাহরিন আক্তার। চলুন কথা বলে এ বিষয়ে বিস্তারিত ও প্রয়োজনীয় পরামর্শগুলো জেনে নেই ম্যাডামের কাছ থেকে। ম্যাডাম, আপনাকে আমন্ত্রণ। ধন্যবাদ। ম্যাডাম, এই গর্ভবতী মায়েদের বেলায় ডায়াবেটিস এটা দুই ধরনের সংকটের মধ্যে তারা পড়তে পারেন। একটা হচ্ছে আগে থেকে তার ডায়াবেটিস ছিল, সেই মা গর্ভধারণ করতে চান, সন্তান নিতে চান, তার বিষয়ে কী করণীয় সে বিষয়ে আমরা শুনবো। আর একটা হচ্ছে গর্ভধারণকালে তার যদি ডায়াবেটিস ধরা পড়ে। আপনি শুরুতেই যদি একটু বলেন যে গর্ভধারণকালে ডায়াবেটিস হওয়ার প্রবণতা হয় কেন, থাকে কেন? এটা হয় হচ্ছে গর্ভাবস্থায় এমনি আমাদের বিভিন্ন হরমোনের কারণে গ্লুকোজ লেভেলটা বেশি থাকে। তাছাড়া কিছু ইতিহাস থাকে, যেমন পারিবারিক ইতিহাস। যদি পারিবারিক ইতিহাসে মা বাবা ডায়াবেটিস থাকে তাহলে সেই মেয়ের গর্ভ অবস্থায় ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে। দ্বিতীয়ত, কারো যদি ওজন বেশি থাকে, বিএমআই বেশি থাকে, তখন দেখা যায় যে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে। তারপরে কারো যদি প্রথম অবস্থায় বাচ্চা বড় হয় বা গর্ভাবস্থায় পানি বেশি থাকে, তখন আমরা মনে করি যে তার ডায়াবেটিস হতে পারে। এইসব বিভিন্ন কারণে আমরা মনে করি যে গর্ভাবস্থায় যদি ডায়াবেটিস হয় সেই ক্ষেত্রে তার কি ধরনের সমস্যা ফিল করতে পারেন, নাকি আপনারা গর্ভবতী মায়েদের যে রুটিন টেস্ট করেন সময়ে সময়ে তাতে ধরা পড়ে? যেই গর্ভবতী মা রিস্ক ফ্যাক্টর থাকে, যেমন বাবা মার ডায়াবেটিস, ওজন বেশি, আগের গর্ভাবস্থায় তার পানি বেশি ছিল, বা জন্মগত ত্রুটিপূর্ণ বাচ্চা ডেলিভারি হয়েছে, বা 4 কেজি বেশি ওজনের বেবি ডেলিভারি হয়েছে, সেই সব মাদের প্রথম যখনই আসে তখনই আমরা ডায়াবেটিস পরীক্ষাটা করি। সেটা হলো প্রথমে খালি পেটে করি, তারপরে আবার 75 গ্রাম গ্লুকোজ খেয়ে 2 ঘন্টা পরে রক্ত পরীক্ষা করি। এটা হচ্ছে যারা হাই রিস্ক গ্রুপ, তাদের যখনই আসবে তখনই আমরা ডায়াবেটিস পরীক্ষা করব। আর যারা একটু লো রিস্ক গ্রুপ, তাদের 24 থেকে 28 সপ্তাহে গিয়ে আমরা ডায়াবেটিস পরীক্ষা করি। যদি ডায়াবেটিস সময় মতো পরীক্ষা করা না হয়, আমি বলছি আমাদের দেশের প্রেক্ষাপটে অনেক মায়েরাই সমস্যা না হলে ডাক্তারের কাছে আসেন না। সেই ক্ষেত্রে যদি হিডেন থাকে, সে কি ক্ষতি হতে পারে? একটা হতে পারে যে যদি কারো ডায়াবেটিস প্রথম 3 মাসের মধ্যেই থাকে, তাহলে জন্মগত ত্রুটিটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে বাচ্চার প্রথম 3 মাসে, কারণ তখনই বাচ্চার সব অর্গান ডেভেলপ করে। তো ওই সময় যদি ডায়াবেটিস থাকে তখন ত্রুটিপূর্ণ বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর পরবর্তীতে যেটা হয় যে বাচ্চার ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চার ওজন বেশি হয়ে যায়। বাচ্চার ওজন বেশি হওয়া মানে তার প্রত্যেকটা অর্গান বড় হয়ে যায়, আর বাচ্চার যে পানির মধ্যে থাকে সেই পানিও বেড়ে যায়। পরে দেখা যায় যে বাচ্চা তো নিউট্রিশন পায় ফুল থেকে, শেষের দিকে যখন বাচ্চা বড় হয়ে যায়, ফুল তখন সাফিসিয়েন্ট ওকে খাদ্য দিতে পারে না। এই জন্য দেখা যায় যে শেষের 3 মাসে হঠাৎ করে বেবি নড়াচড়া বন্ধ হয়ে পেটে মরে যেতে পারে। এটা হচ্ছে সবচেয়ে, যেটাকে আমরা ইন্ট্রাইউট্রাইন ডেথ বলি। এটা গেল বাচ্চার ক্ষেত্রে। আবার বাচ্চা ডেলিভারির পরেও সে ডেলিভারি ঠিক মতোই হলো, সিজার হলো বা নর্মাল হলো, এরপরে যেটা হয় যে ওদের বিভিন্ন রকম সমস্যা, কারণ হচ্ছে যে অর্গান বড়, হার্ট বড় হয়ে যায়, লিভার বড় হয়ে যায়, তখন কি হয় গ্লুকোজ লেভেল কমে যায়, যেটাকে আমরা বলি হাইপোগ্লাইসিমিয়া। আর কি হয়, শ্বাসকষ্ট হয়, যেটাকে বলি রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। তার মানে বাচ্চা হওয়ার পরেও বাচ্চা কিন্তু সমস্যায় ভোগে। আর ডায়াবেটিক মাদের কি সমস্যা হবে, ডায়াবেটিসের সাথে প্রেশারের সমস্যা, প্রেশার বাড়বে, তারপরে থাইরয়েডের সমস্যা, এগুলি অ্যাসোসিয়েশন থাকে, নানান রকমের জটিলতা তৈরি হবে। আমরা জানলাম যে মায়েরা আগে থেকেই ডায়াবেটিক নোন কেস, তিনি সন্তান ধারণ করতে চান, সন্তান নিতে চান, তার ক্ষেত্রে কোনো সতর্কতা বা আগেভাগেই পরীক্ষা নিরীক্ষা করার কোনো ব্যাপার আছে কি? হ্যাঁ, ডেফিনেটলি। এই মারা যারা ডায়াবেটিস, তারা তো জানে, সে যদি কনসেপশনের আগে, যেটাকে আমরা বলি প্রি কনসেপশনাল কাউন্সিলিং, তখন যদি ডাক্তারের কাছে আসে, তখন কারো যদি একটু ওজন বেশি থাকে, একটু ওজন কমাতে বলি, ডায়েটারি হ্যাবিটটা চেঞ্জ করতে বলি, লাইফস্টাইল চেঞ্জ করতে বলি, তাতে হয় কি যে প্রেগনেন্সি ডায়াবেটিসের যে সমস্যাগুলি সেগুলি কম হয়। এবং আমরা আরেকটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে ফলিক অ্যাসিড। এরকম করে প্ল্যান করে এবং প্রেগনেন্সি হলে কি কি সমস্যা সেগুলিও একটু বুঝাই বলি।
হ্যাঁ, তারপরে যদি কন্ট্রোল অবস্থায় সে গর্ভবতী হয় তাহলে সমস্যা কম হয়, কিন্তু সমস্যা তখনই বেশি হবে যদি সেই ডায়াবেটিক মাটা যদি কন্ট্রোল অবস্থায় গর্ভবতী না হলো, জটিলতা আরো বাড়বে। জটিলতা বাড়বে। নরমালি কন্ট্রোল থাকলে জটিলতা তেমন বেশি হবে না। গর্ভবতী অবস্থায় আনকন্ট্রোলড হলে সেটা তো ক্ষতি করবেই আমরা জানলাম, কিন্তু গর্ভবতী হওয়ার আগেও যদি আনকন্ট্রোল থাকে সেটিও প্রভাব ফেলতে পারে, বেশি ফেলবে। আমরা জানি যে ডায়াবেটিসের জন্য মুখে খাওয়ার ওষুধ আছে, ইনসুলিন দেয়া হয়, এরকম নানানভাবে ম্যানেজ করা হয়। সাধারণ অর্থে ডায়াবেটিক অন্যান্য রোগীদের যে ম্যানেজমেন্ট, একজন গর্ভবতী মায়ের বেলায়ও ম্যানেজমেন্টই একই রকম নাকি কোনো পার্থক্য করেন আপনারা? এখানে একটু পার্থক্য আছে। যেমন অন্য সময় আমরা ডায়েট যেমন দুই বেলায় দুই সময়ই থাকে, কিন্তু এখানে যেমন এক্সারসাইজ, ওরকম এক্সারসাইজ তো সে করতে পারছে না যেহেতু সে গর্ভবতী মা। সেখানে সে হালকা হাঁটা, হয়তো আধা ঘন্টা হাঁটতে পারবে। এই ক্ষেত্রে একটা ব্যতিক্রম যে সে ওরকম এক্সারসাইজ করতে পারবে না। আর ডায়েটের ক্ষেত্রে অন্য সময় যেরকম ডায়েট রেস্ট্রিকশন করছি, এই সময় বেশি ডায়েট রেস্ট্রিকশন করলে আবার বাচ্চা ছোট হবে। সেই ক্ষেত্রে আমাদের মোটামুটি ডায়েটও এক্সারসাইজ এগুলি খুব অন্য সময় যেরকম পালন করি এভাবে অত পালন করা যায় না। সেজন্য দেখা যায় যে গর্ভাবস্থায় ডায়াবেটিস হলে আমরা ডায়েট এক্সারসাইজের পর যদি কন্ট্রোল না হয়, সেই ক্ষেত্রে মুখের ওষুধ বাদ দিয়ে আমরা ইনসুলিন দিয়েই বেশি কন্ট্রোল করার চেষ্টা করি। সেটাই সেফ, সেটাই সেফ, ইনসুলিনই সেফ গর্ভবতী অবস্থায়। একজন মা আগে থেকে ডায়াবেটিস ছিলেন না, গর্ভধারণের পরে তার ডায়াবেটিস ধরা পড়ল, তার এই ডায়াবেটিস কি পরবর্তীতেও কন্টিনিউ করবে নাকি ভালো হয়ে যেতে পারে, নাকি কারো বেলায় ভালো হবে কারো বেলায় কন্টিনিউ করবে, বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে তার তো গর্ভাবস্থায় ডায়াবেটিস হলো, যখন 1.5 মাস পরে আবার আমরা দেখা যায় কি ডেলিভারির পর ডায়াবেটিসটা নর্মাল হয়ে যায়। এখন এটা পারসিস্ট করলো কিনা আমরা 1.5 মাস সময় একবার পরীক্ষা করি যে তার ডায়াবেটিসটা পারসিস্ট করলো কিনা। হয়তো দেখা গেল যে না, পারসিস্ট করলো না, যেহেতু এটা গর্ভাবস্থায় ডায়াবেটিস হয়েছে সেটা ভালো হয়ে গেছে। কিন্তু যাদের পারিবারিক ইতিহাস আছে এবং গর্ভাবস্থায় যাদের ডায়াবেটিস হলো, দেখা গেল 40-এর পরে গিয়ে তাদের আবার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে। একবার প্রেগন্যান্সিতে ডায়াবেটিস হলে তিনি আবার সন্তান ধারণ করলে তার ঝুঁকি কি বেশি আবারও ডায়াবেটিস হওয়ার? ঝুঁকি হবে, ঝুঁকি বেশি। সেই ক্ষেত্রে করণীয় কি, যাতে ওটা আমি অ্যাভয়েড করতে চাই যে দ্বিতীয়বার যাতে না হয়, কোনো সতর্কতার সুযোগ আছে? না, সতর্কতার সুযোগ ওই যেটা বললাম যে ওজন কমানো, লাইফস্টাইলটা মডিফিকেশন করা, খাবার মিষ্টি জাতীয় খাবার বাদ দিয়ে সেভাবে যদি কিছুটা প্রিভেন্ট করা যায়। তাছাড়া যেটা হলো যে আর্লি ডায়াগনোসিস করতে পারি যে হ্যাঁ, সে বলল গেলবার গর্ভাবস্থায় কিন্তু আমার ডায়াবেটিস হয়েছে, তাহলে এবার আমাদের কি হবে, প্রথম যখনই আসবে তখনই আমরা ডায়াবেটিস পরীক্ষা করব আর্লি ডায়াগনোসিসের জন্য যে এবারও হলো কিনা। কিন্তু খুব যে আমরা প্রতিরোধ করতে পারবো তা না, কিছু লাইফস্টাইল মডিফিকেশন করে খাওয়া দিয়ে কিছুটা হয়তো প্রিভেন্ট করতে পারি। গর্ভাবস্থায় যদি একজন মা ডায়াবেটিস রোগে আক্রান্ত হন, সেই অবস্থায় কন্ট্রোল আনকন্ট্রোল যাই হোক, নিরাপদেই বাচ্চা ডেলিভারি হলো, এই বাচ্চার কি ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার বা অন্য কোনো রোগ বা তার কোনো সিস্টেমিক সমস্যার কোনো ব্যাপার থাকে? হ্যাঁ, সেম। এই বাচ্চারও পরবর্তীতে ডায়াবেটিস, তারপরে হার্টের কার্ডিওভাস্কুলার রিস্ক থাকবে একই, এবং 35-40-এর পর এই বাচ্চারও ডায়াবেটিস হতে পারে। সেই জন্য তার বেলায়ও সতর্ক থাকা দরকার। ওভারঅল গর্ভবতী মায়েদের মধ্যে যারা ডায়াবেটিসে আক্রান্ত, তাদের জন্য আপনার পরামর্শ কি করা উচিত? তাদের জন্য পরামর্শ হচ্ছে যে যদি এরকম রিস্ক ফ্যাক্টর থাকে, অবশ্যই সে একজন বিশেষজ্ঞ ডাক্তারকে, অবস্টেটিশিয়ানকে দেখাবে। তাহলে কি হবে, প্রথম ভিজিটেই আমরা স্ক্রিন করে নিলাম সে ডায়াবেটিস হলো কিনা। যদি প্রথম অবস্থায় নাও হলো, তাও আমাদের সবসময় বেশি গর্ভাবস্থায় ডায়াবেটিস হয় 24 থেকে 28 সপ্তাহে। তো ওই সময় যদি ডায়াবেটিস ধরা পড়ে, আমাদের করণীয় হচ্ছে আমরা এরকম ডায়েট, একটু হালকা ব্যায়াম দিয়ে, বা যদি তাতে কন্ট্রোল না হলো ইনসুলিন দিয়ে কন্ট্রোল রাখা। কন্ট্রোল হলে মায়ের সমস্যা, বাচ্চার সমস্যা দুজনেরই মরবিডিটি, মর্টালিটি কম হবে। তো আমরা আশা করছি আপনার এই পরামর্শ আমাদের দর্শকরা শুনছেন এবং তারা মেনে চলবেন, কারণ আমরা নিরাপদ ডেলিভারি চাই, মা এবং সন্তান দুজনেই যাতে সুস্থ থাকেন। আপনাকে অনেক ধন্যবাদ ম্যাডাম। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভির পরিবারকে। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম প্রেগন্যান্সি উইথ ডায়াবেটিস বা গর্ভবতী মায়েদের ডায়াবেটিস হলে কি করণীয়, সে বিষয়ে অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ। আশা করি আপনাদের কাজে লেগেছে।
আজকে আমরা দেখাবো হচ্ছে আর্মসের যে এটা করেছিলাম, যে সিকোয়েন্সগুলো আমরা দেখাচ্ছিলাম। এর আগে আমরা দেখেছিলাম ফার্স্ট সিকোয়েন্স, সেকেন্ড সিকোয়েন্স, আজকে হচ্ছে ফাইনাল সিকোয়েন্স। এই সিকোয়েন্সটা আমরা এর আগে বললাম যে যদি আপনি অনেকদিন ধরে এক্সারসাইজ করার পরে যদি আর্মসের কোনো রকম ভিজিবল ডেভেলপমেন্ট যদি একটা জায়গায় গিয়ে ফিক্স হয়ে যায় আর যদি না হয়, তাহলে আপনি এইটা করবেন। যাদের একদমই হয় নাই তারা কখনো এতে আসবেন না, প্রোগ্রামে আসবেন না। ধরেন আপনি করেছিলেন, মানে এক্সারসাইজ করেছেন, কিন্তু একটা জায়গায় গিয়ে আর কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না, অথবা অনেকদিন আপনি এক্সারসাইজে একটা গ্যাপ আছে, এখন খুব তাড়াতাড়ি হাতের কোনো ভিজিবিলিটি যেটা চাচ্ছেন, চেঞ্জটা চাচ্ছেন, তখন যদি আপনি এই 3টা সিকোয়েন্স যদি আপনি প্রোগ্রামের ভিতরে করেন, অ্যাডাপ্ট করেন, তাহলে খুব তাড়াতাড়ি ভিজিবল চেঞ্জটা হবে। এখন দেখেন যে লাস্ট সিকোয়েন্সটা আমরা কীভাবে করব। লাস্ট সিকোয়েন্সে একটা জিনিস খেয়াল রাখবো, আমরা বাইসেপের জন্য করছি হচ্ছে ম্যাসিভ এক্সারসাইজ, এবং ট্রাইসেপের জন্য করবো হচ্ছে শেপিং মুভমেন্ট। এখন দেখুন কীভাবে আমরা প্রোগ্রামটা করবো। ওকে, বাইসেপের জন্য আমরা যেটা করেছি সেটা হচ্ছে কনসেন্ট্রেশন কার্ল। কনসেন্ট্রেশন কার্ল যেহেতু ডাম্বেল দিয়ে করা হয়, অনেকেই মনে করে জিনিসটা বোধহয় ইয়ার মুভমেন্ট, শেপিং মুভমেন্ট। বেসিক্যালি সেটা না, একমাত্র ডাম্বেলের একটা মুভমেন্টই আছে যেটা দিয়ে আসলে ম্যাসিভনেসটা বাড়ে, সেটা হচ্ছে কনসেন্ট্রেশন কার্ল। যদি আমরা বলি মানে আপনি ওয়েটটা বেশি নিতে পারবেন না, কিন্তু দেখবেন যে অন্যান্য আমরা কনসেন্ট্রেশন কার্ল যে মুভমেন্টটা করা হয়, অন্যান্য যে ইয়ের চেয়ে আপনি এই এক্সারসাইজে ওয়েটটা একটু বেশিই করতে পারবেন, হ্যান্ডেল করতে পারবেন। ওকে, যখন এখানে 25টা রিপিটেশন হয়ে যাবে, তখনই জাস্ট আপনি সুইচ করবেন হচ্ছে ট্রাইসেপ এক্সটেনশনে। ইয়েস, এক্সারসাইজে একটা জিনিস খেয়াল করবেন, যেহেতু আপনার এক হাত যখন করছেন আর এক হাত কিন্তু রেস্টে আছে, এই জন্য যে জিনিসটা করবেন, এক হাত শেষ করার সঙ্গে সঙ্গে কোনো আপনি নেবেন না, রেস্ট আপনি নেবেন না, সঙ্গে সঙ্গে চলে যাবেন ওই হাতে মারবেন আপনি কনসেন্ট্রেশন কার্ল, এবং তারপরে এক্সটেনশন মারবেন। এইভাবে কনসিকিউটিভলি আপনি 5 সেট মারবেন, রিপিটেশন ট্রাই করবেন 25টা করে মারতে। জানি যে গ্র্যাজুয়ালি আপনি 25টা পারবেন না, 25টার জায়গায় হয়তো আস্তে আস্তে হয়ে যাবে, কমে যাবে, কিন্তু যেহেতু এটা আমরা বলছি মানে পাম্পিং মুভমেন্ট, এই জন্য অ্যাটলিস্ট 15-র নিচে কখনোই আপনি যাবেন না। ওকে সাধু রাখো। আরেকটা জিনিস আপনি একটু এই জিনিসটা করবেন যে আমরা অন্যান্য প্রোগ্রামে কিন্তু বলেছিলাম যে 12, 10, 8 এই ইয়েতে কিন্তু আপনার মাসলটা হয়, ডেভেলপ হয়। তাহলে আমরা কেন বলছি 25? এটা কিন্তু আপনার মাসল কিন্তু এক্সট্রা মাসল কিন্তু ডেভেলপ হচ্ছে না। যে মাসলটা আপনার ডেভেলপ হয়ে গেছে, যেটা ভিজিবল হচ্ছে না, সেই মাসলটাকে মানে ভিজিবল করার জন্যই আমরা যে জিনিসটা করছি, একটু প্রেশার দিচ্ছি। মাসল তখনই বিল্ড হয় যখন আপনার ফার্স্ট টুইচ মাসলগুলো অ্যাক্টিভেট হয়। এটার মাধ্যমে যে জিনিসটা হচ্ছে, ফার্স্ট টুইচ মাসলটা তো অ্যাক্টিভেট তো হবে, এছাড়া আপনি যে স্লো টুইচ যে এইগুলো থাকে, মাসলগুলো থাকে, সেই মাসলগুলো অ্যাক্টিভেট হবে। স্লো টুইচ যে এইগুলো থাকে, মাসলগুলো থাকে, সেগুলো কিন্তু হচ্ছে আপনার এন্ডুরেন্স মাসল। কিন্তু এখানে এন্ডুরেন্স মাসলটা আমাদের প্রয়োজন এই কারণে, যাতে আপনার মাসলে পাম্পটা হয়। এই জন্য অবভিয়াসলি যদি আপনি 3টা সিকোয়েন্স যদি এভাবে করেন, তাহলে অবভিয়াসলি আপনার মাসেলের ভিজিবল চেঞ্জ হবে। তবে এই প্রোগ্রামটা আপনি যখনই এইভাবে করেন না কেন, 30 দিনের বেশি আপনি করবেন না। যদি আপনার 30 ডে বেশি আপনি যদি ক্রস করেন, তখন আপনার মাসেল মরা শুরু করবে, মাসেল আর ডেভেলপমেন্ট হবে না। এই জন্য খেয়াল রাখবেন, যখন 30 ডে হয়ে যাবে, তখন আপনার নর্মাল প্রোগ্রামে চলে যাবে। প্রিয় দর্শক, হঠাৎ আমাদের কারো যদি পেটে প্রচণ্ড ব্যথা হয়, সেক্ষেত্রে চিকিৎসকের কাছে যাওয়ার আগে তাৎক্ষণিকভাবে করণীয় কি, চলুন সে বিষয়ে শুনি আজকের প্রাইমারি কেয়ার। পেটে ব্যথা একটি দৈনন্দিন স্বাস্থ্য সমস্যা, এবং আমরা অনেকেই এতে আক্রান্ত হয়ে থাকি। তো পেটে ব্যথা হলে আসলে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, এবং পেটে ব্যথার ধরন অনুযায়ী এবং পেটের কোন জায়গায় এটি রয়েছে তার উপরে ভিত্তি করে চিকিৎসা পরিবর্তন হয়ে থাকে, আমরা চিকিৎসা দিয়ে থাকি। যেমন আমাদের কিছু সাধারণ পেটে ব্যথার কারণ হচ্ছে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা। এছাড়া কারো ক্ষেত্রে গলস্টোন হলে, কারো কিডনিতে স্টোন হলে, কিংবা অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা হলে পেটে ব্যথা হতে পারে। কারো মূত্রনালীর বা মূত্রাশয় ইনফেকশনের কারণে পেটে ব্যথা হতে পারে। সাধারণ কিছু বিষয় আমরা যদি লক্ষ্য রাখি, যেমন অ্যাসিডিটি ব্যথাটা হয় পেটের উপরের দিকে, এবং গলস্টোনের ব্যথা হয় পেটের উপরে ডান পাশে পাঁজরের নিচে, এবং অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা হয় পেটের ডান দিকে নিচের দিকে, এবং মূত্রাশয়ের ব্যথাটি হয় পেটের নিচের দিকে। তো এরকম অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা লক্ষ্য করলেই বুঝতে পারবো যে আসলে ব্যথাটি কী কারণে হচ্ছে। আমাদের যদি অ্যাসিডিটি সমস্যা থেকে থাকে, যেটি আমাদের একটি অতি সাধারণ সমস্যা, সেক্ষেত্রে আমরা সাথে সাথে একটি অ্যাসিডিটির ওষুধ, গ্যাস্ট্রিকের জন্য একটি ওষুধ আমরা যেটা খাই সেটা খেয়ে নেব, এবং কিছুক্ষণ অপেক্ষা করে দেখব যে আসলে সেখানে কোনো অসুবিধা হচ্ছে কিনা বা সেটির উপশম হচ্ছে কিনা। সাথে যদি বমি থাকে কিংবা পেটের ব্যথা যদি তীব্রভাবে বাড়তে থাকে, সেক্ষেত্রে এবং যদি সেটি ভিন্ন কোনো জায়গায় হয়, তাহলে আমরা অবশ্যই আমাদের যারা ব্যক্তিগত চিকিৎসক আছেন তাদের সঙ্গে যোগাযোগ করব, অথবা নিকটস্থ যে কোনো হসপিটালে চিকিৎসার জন্য যাব। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস।
শীতে ঠোঁট ফেটে গেলে অনেকে জিহবা দিয়ে তা ভেজানোর চেষ্টা করেন, এতে ঠোঁট আরও ফেটে যেতে পারে। তাই এমন অভ্যাস পরিত্যাগ করে প্রয়োজনে ভ্যাসলিন ব্যবহার করুন। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে পাঠাবেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা রয়েছে, আজকে দেখা যাচ্ছে ডায়াবেটিক্সের ইপিডেমিক ফর্মে আমাদের কেন বিশ্বের সব দেশেই দেখা যাচ্ছে। এবং যখন ক্রনিক কিডনি ডিজিজ আমরা বলি, যাতে কিডনি অকেজ হয়ে যায়, সেটার প্রথম কারণ এখন আমরা ধরে নিচ্ছি ডায়াবেটিস। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়।